আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু। এখন জানিয়ে দিব নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিচ্ছন্ন থাকবে। তারপর জানিয়ে দিব সংবিধান সংস্কার পরিষদের এখন কি হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। জানা গেছে প্রায় ৪৯ জনের একটি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি। তাদের মধ্যে মন্ত্রী ২৫ এবং প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন ২৪ জন। মন্ত্রীদের মধ্যে ২ জন টেকনোক্র্যাট কোটায় জায়গা পাচ্ছেন, প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট ১ জন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য পূর্ণাঙ্গ মন্ত্রীদের মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন গাইকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায়চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফকির মাহমুদ আনাম, শেখ রবিউল আলম। টেকনোক্র্যাট মন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ আমিনুর রশিদ ও খলিলুর রহমান। অপরদিকে প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাহুদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক টেকনোক্র্যাট, মীর মোহাম্মদ হেলালুদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মোহিত, আহমাদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিএনপির সংসদীয় সভায় তারেক রহমানকে নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে মন্ত্রিসভা হতে যাচ্ছে ৫০ জনের। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ থাকে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিচ্ছন্ন থাকবে। ১৮ই ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টায় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সাথে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর মণিপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো সাথে থাকা নির্দিষ্ট গাড়িতে রাখেন। এভাবে তিনি প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যয় করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা জানেন গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে ২টি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় মিরপুরবাসী ও দেশবাসীকে এই বার্তা দেয়া যে আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ করব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি। তিনি আরও বলেন, আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী ও সহকর্মীগণকে বলব, আজ এটা লোক দেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। ১ ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে।
তিনি বলেন, আমি চাই আজ থেকে মিরপুর এলাকা একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠুক। এ কাজ করতে আমরা সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করব না। তবে আমার দাবি থাকবে এই এলাকাকে যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা না হয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন, এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আর আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম? তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে ও সম্মান করতে হবে, এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে সেগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব, কিন্তু ছেড়ে দেব না। এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির জনাব আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ সহ বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন। সংবিধান সংস্কার পরিষদের এখন কি হবে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। সংবিধানে এই পরিষদের শপথ নেয়ার বিধান নেই উল্লেখ করে বিএনপি দলীয় সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও প্রস্তাবিত এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলে এই পরিষদ কাজ করতে পারে। ওই আদেশের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেখানে হ্যাঁ ভোট জয়লাভ করেছে। ওদিকে বিএনপি আজ মঙ্গলবার এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামায়াত এনসিপির ৭৭ জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এনসিপি দলীয়ভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সাথে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি দুটি শপথ না নিলে সংসদে যাওয়াই তো অর্থহীন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্য শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী নিজেরাই সংবিধান বানিয়ে ফেলতে পারেন। তাদের মতে জুলাই আদেশে এ ধরনের সুযোগ থাকায় একে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই মঙ্গলবার গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে ও ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে বিএনপি ও সংবিধান সংস্কার পরিষদ। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংবিধান সংস্কার পরিষদ। বিশেষ করে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কিনা তা নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছিল। সকালে সংসদ ভবনে দলটির নির্বাচিত এমপিরা শপথ নেয়ার ঠিক আগ মুহূর্তে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ একটি সাদা ও একটি নীল রঙের ফর্ম হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ান। দলটির চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা তখন সেখানে সামনের সারিতে উপস্থিত ছিলেন। সালাহুদ্দিন আহমেদ সাদা ও নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের ৩য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনেও চলব। এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম। উল্লেখ্য, বিএনপি আগে থেকেই ক্ষমতা গ্রহণের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে দলটি সনদের ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করার কথা বলে আসছে। জামায়াত ও এনসিপি। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় প্রাথমিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে জামায়াতে ইসলামী ও এনসিপির দিক থেকে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বেলা 11:15টায় তার ফেসবুক পেজে লিখেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হল নতুন সংসদের যাত্রা।
দুপুর 12:37 এনসিপির আরেকজন নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হল। বেলা 1টায় দলটির ভেরিফাইড ফেসবুক পাতায় জানায় যে তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। জামায়াতের একজন সিনিয়র নেতা প্রথমে সংবাদ মাধ্যমকে শপথ না নেয়ার কথা বললেও পরে তারা এমপি হিসেবে শপথ নেন এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। জামায়াত জোটে থাকা এনসিপি সদস্যরাও একই পথ অনুসরণ করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচন কমিশন থেকে 2টি শপথের জন্য চিঠি দেয়া হয়েছে, কিন্তু এখন বিএনপি যদি একটি শপথ নেয় তাহলে সেই সংসদে গিয়ে কি হবে? সোমবার কমিশনের চিঠিতে করা হয়, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু জামায়াত এনসিপিতে কি পরিষদ হতে পারে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। জামায়াত এনসিপিস্থ 77 জন ওই আদেশ অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আদেশ বলছে কোরামের জন্য দরকার 60 জন। তাহলে ওই আদেশ অনুযায়ী তারা তো চাইলে নিজেদের মতো করে একটি সংবিধান বানিয়ে ফেলতে পারেন। সেই পথে গেলে রাজনৈতিক পরিস্থিতি কি হবে কিংবা তারা সেটি করবে কিনা তা ভবিষ্যতে দেখা যাবে, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। দুই দেশই দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পৃথক বার্তায় ড রহমানকে এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে কাজ করতে চান। এর মাধ্যমে তিনি চীন বাংলাদেশ বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব বা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ঢাকার সাথে সম্পর্কের ওপর বেইজিং কতটা গুরুত্ব দেয় তা উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন ভাবে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া বার্তায় তিনি ঢাকার সাথে সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের বিশেষ গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর তার বার্তায় বলেন, দুই দেশের পারস্পরিক উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কাজ করতে বেশ আগ্রহী। দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে। নতুন সরকার গঠনের পর ড খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।